তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে আমরা এক্সপ্লেন করবো মিশন ইউজিগার ফ্যামিলির এপিসোড নাম্বার 8। তবে মূল ভিডিও স্টার্ট করার পূর্বে আমি তোমাকে বলতে চাই, তোমরা অনেকে এই সিরিজটার অনেকগুলো এপিসোড দেখে ফেলছো, কেউ 9টা, কেউ 10টা, আবার কেউ তারও বেশি। কিন্তু চলো আমরা এটাকে একসাথে শেষ করি। তুমি চাইলে এই এপিসোড থেকেও স্টার্ট করতে পারো, আবার চাইলে তুমি 10-11 এপিসোড থেকেও স্টার্ট করতে পারো। তবে এই এপিসোড থেকে স্টার্ট করলে তোমার জন্য ভালো হতে পারে, এতে তোমার একটি রিকাপ হয়ে গেল। তো আর বেশি বকবক করবো না, চলো মূল এপিসোড স্টার্ট করি। এপিসোডের শুরুতে আমাদের একজন অদ্ভুত লোককে দেখানো হয়, অনেকটা একটা জোকারের মতো, যাকে কিছু স্পাই মনিটর করতেছিল। সেখানকার দুইজন স্পাই এমপ্লয় তাদের বসকে বলে, আমাদেরকে মাফ করে দিন, আমরা ফেল হয়ে গেছি। যেটা শুনে সে বলে ওঠে, যদি এরকম ব্যাপার হয় তাহলে আমাকে ব্যাকআপ প্ল্যান ইউজ করতে হবে। এবং তার সামনে আসানের ছবি লাগানো ছিল। এরপর সিন শিফট হয়ে আমাদের আসানা এবং সুমির দিকে যায়। সুমি আসানের থেকে একটা হেল্প চেয়েছে, একটা কাজের জন্য, যার কারণে আসানে এতগুলো জিনিসপত্র বইতেছে। এভাবেই তারা হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সুইয়ের কাছে, যাকে দেখে আমাদের আসানের হুশই উড়ে যায়। অন্যদিকে সুমি এবং সুই একে অপরকে আগের থেকেই চেনে, কারণ তারা এর আগেও একসাথে কাজ করেছে। সুমি সুইয়ের উপর রাগ করে বলে, তুমি আসান এবং নানাওয়ার সাথে যা করেছো তার উপর কিন্তু আমি এখনো রাগ করে আছি। কিন্তু সুই সেটাকে অ্যাভয়েড করে বলে, হিনাকিকু দলের লিডার আপনার জন্য অপেক্ষা করতেছে। যেটা শুনে আসানে একটু কনফিউজ হয়। এরপর তারা সবাই চলে যায় একটা ক্যাফের ভেতরে, যেখানে সুই বলে, হিনাকিকু আল্ট্রা লিডার্স, হিনাকিকু সুপার লিডার, টোটালি ডিলাক্স, মনস্টার এক্সট্রিম ক্যাফে লিডার্স। চিন্তা করো না, এর ভেতরে তোমার মতো আমিও কিছু বুঝি নাই, এটা হয়তো বা কোনো পাসওয়ার্ড হইতে পারে। যেটা শুনে তাদের সামনে থাকা ব্যক্তি কিছু বাটন চাপে, যেটার পরই তাদের পায়ের কাছের মাটি সরে যায় এবং তারা সকলে নিচে পড়ে যায়। সুমিকে তো সুই ধরে নেয়, কিন্তু আমাদের আসানে একাই থেকে যায়। সুই সুমিকে বলে, নিচে পৌঁছাতে তো আমাদের কিছু সময় লেগে যাবে, তাহলে তুমি কিছু ড্রিঙ্কস খেয়ে নিতে পারো। আসানে সুইকে বলে, তুমি সুমিকে এভাবে ধরে রেখেছো কেন? হ্যাঁ, যেটাতে সুই বলে, কারণ এটাতে একটু রিস্ক আছে, আর তোমারও উচিত নিজের একটুখানি খেয়াল রাখা, তা না হলে তুমি মারাও যেতে পারো। এবং এরপরই তাদের উপর বিভিন্ন ধরনের হামলা হতে শুরু করে। সুমিকে তো সুই বাঁচাচ্ছিল, কিন্তু আমাদের আসানে, আমি কিছু বলতে চাই না, এই ছেলেটার ভাগ্য এত খারাপ জ্ঞান, আমার থেকেও খারাপ। এভাবে তারা এক পর্যায়ে নিচে এসে পৌঁছায়, কিন্তু হঠাৎই আসানের উপর এক বিশাল আকার আয়রন বল এসে পড়তে লাগে, যেটা যদি আসানের উপর পরে আসানে একদম শেষ হয়ে যাবে। কিন্তু তখন হিনাকিকুদের লিডার আসে সেখানে, এবং সেই আয়রন বলে একটা শক্তিশালী পাঞ্চ করে, যেটাতে আয়রন বল একদম টুকরো টুকরো হয়ে যায়, এবং সে আসানাকে বাঁচিয়ে নেয়। একই সাথে আসানাকে নিয়ে টিটকারি করে বলে, তোমার মতো এত দুর্বল ছেলে আসলে কি সুমিকে বাঁচাবে? এরপর তারা সকলেই খাবার খেতে শুরু করে, এমন ভাবে খায় যেন কিছুই হয়নি। সেখানে লিডার সুমিকে বলে, তুমি সবসময়ের মতো এখন খুব সুন্দর দেখাচ্ছ। এরপর তারা ফালতু বিষয় নিয়ে কথা বলতে শুরু করে, এবং এর সাথে আমরা এটাও জানতে পারি যে এই লিডারও আমাদের হিরোকাওয়ার ক্লাসমেট ছিল, এবং এই মেয়েটা সবসময় টি পার্টি করে থাকে, এবং এর নাম হলো রিন। কিন্তু সে হিরোকাওয়াকে মোটেও পছন্দ করে না, কারণ সে তার বোনকে নিয়ে একদম অবসেসড। তাই রিন সবসময় চেয়েছে সুমির সাথে এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে খুব ভালোভাবে প্রোটেক্ট করতে পারবে। তবে এতই যখন পছন্দ ছিল, তাহলে নিজে কেন বিয়ে করস নাই রে? এভাবেই তাদের ফালতু আলাপ আরো এগিয়ে যেত। তার ভেতরে চলে আসে আমাদের হিরোকাওয়া সুমিকে নিয়ে যাওয়ার জন্য। তখন রিন উঠে দাঁড়িয়ে বলে, আমরা এই মুহূর্তে এখন একটা টি পার্টি করছি, তাই তুমি চলে গেলেই ভালো হবে। যেটা শুনে হিরোকাওয়া বলে, আমি চাই না কোনো গরিলার সাথে আমার বোনটা থাকুক। যেটার পরে তারা দুজনেই ফাইট স্টার্ট করে দেয়, এবং তাদের ভেতরের ফাইট এতটাই শক্তিশালী ছিল যে সেখানে এমার্জেন্সি সিগন্যাল বাজতে শুরু করে। এবং এরপর আমরা জানতে পারি যে তাদের এই ভেতরকার লড়াই প্রায় প্রতিদিনই হতে থাকে। সুই তাদেরকে থামানোর জন্য এগিয়ে যায়, কিন্তু তাদের ফাইটের ভেতরে এতটাই ভাইব ছিল যে সুই সেখান থেকে ছিটকে চলে যায়। এভাবে তারা ফাইট করতে করতে একে অপরকে খুবই শক্তিশালী একটা পাঞ্চ করতে যাচ্ছিল, কিন্তু মধ্যে থেকে এন্ট্রি নেয় আমাদের সুমি। কিন্তু এই মুহূর্তে তাদের পাঞ্চ থামানোর মতো অবস্থায় তারা ছিল না, তাই হিরোর মতো সেখানে আসানের সেখানে এন্ট্রি নেয়। আর দুজনের পাঞ্চের কারণে আমাদের আসানের অবস্থা কিছুটা এরকম হয়ে যায়। এবার সুমি হিরোকাওয়া এবং রিনকে বলে, তোমরা যদি এর থেকে বেশি মাথা ব্যথা এখানে ক্রিয়েট করো, তাহলে আমি পুরো 1 মাস তোমাদের সাথে কথা বলবো না। যেটাতে তারা দুজনে অনেক অবাক হয়ে যায়, এবং হিরোকাওয়া তো একদম অজ্ঞানী হয়ে যায়। এরপর রিন আসানের সাথে কথা বলতে লাগে। সে মূলত আসানাকে একটা মিশন দেয়, এবং সেই মিশন ছিল আন্ডারগ্রাউন্ডের একটা পলিটিশিয়ানের উপর ইনভেস্টিগেশন করা, এবং তার নাম হলো দ্য ডান্সিং পলিটিশিয়ান ইয়োশিমাচা, যাকে আমরা সহজ ভাষায় জোকার বলে ডাকবো, কারণ একে দেখতে কোন অংশে জোকারের থেকে কম মনে হয় না। যদিও বা লোকের কাছে সে অনেকটাই ফেমাস, কিন্তু আন্ডারগ্রাউন্ডে সে অনেকটাই কুখ্যাত, এবং সে তার সকল কাজধান্দা 3 জন স্পাই দ্বারা কন্ট্রোল করে, এবং তাদের নাম হলো রেড, ইয়েলো এবং ব্লু। যেমন কোন লোকের মার্ডার করানো, কিন্তু কোন লোকে এর উপর কোনো সন্দেহ ছিল না। এবং কিছুদিন আগে আমরা একটা মিনি বোমের সন্ধান পেয়েছিলাম। এরকম ছোট বোম ছোট ধামাকা করার জন্য ব্যবহার করা হয়, তবে আমাদের কাছে এমন কোনো প্রুফ নেই যে আমরা তাদের উপর অ্যাকশন নিতে পারবো। তবে আমাদের কাছে ছোট একটা ক্লু আছে, এবং সেটা হলো যে এই বোমটা বানিয়েছে সে আমাদেরকে বলেছে তার এক ক্লায়েন্ট লাভ টাইপের গ্লাসেস পরে, কিন্তু শুধুমাত্র এর উপর ভিত্তি করে আমরা তাকে অ্যারেস্ট করতে পারবো না। তাই আমি চাচ্ছি যে তুমি এই কেসটা হ্যান্ডেল করো, কারণ সে আমাদের এই অর্গানাইজেশনের অনেক কিছুই জানে। তবে তোমার মতো বাইরের লোকের উপর সে ততটা সন্দেহ করবে না। এরপর রিন একটা চুটকি
খোলা যায় এবং চোখের পলক পড়তে না পড়তেই সুমি এবং সুই আসানের পুরো বেশি চেঞ্জ করে দেয়। আসানা জিজ্ঞেস করে আমাকে একটা মেয়ে সাজানো হলো কেন, যেটাতে রিন বলে তারা কিছুদিন আগে একটা বিজ্ঞাপন ছেড়েছে যেটাতে লেখা ছিল তারা একটা খুব সুন্দর মেয়ে হায়ার করতে চায় আর এর জন্য মূলত তোমাকে এটা সাজানো হয়েছে। এরপর আমাদের জোকারদের একটা পার্টি সিন দেখানো হয় যেখানে তারা তাদের নতুন মেম্বারকে শো আপ করতে যাচ্ছিল, কুরো ইউরি আসাদা। যদিও এটা আমাদের আশা নেই, কিন্তু সেখানে এমন কিছু লোক ছিল যারা জোকারদের বিরুদ্ধে ছিল এবং হঠাৎ করে তারা স্টেজে উঠে মারামারি স্টার্ট করে দেয় এবং এই মারামারি করার কারণে একটা সাউন্ড বক্সে একজন ব্যক্তির উপর পড়তে যাচ্ছিল, কিন্তু জোকার এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তাকে বাঁচানোর পর জোকার তার দিকে হাত বাড়িয়ে দেয়, যেটাতে সামনে থাকা ব্যক্তিটা কনফিউজের ভেতরেই হাত মিলিয়ে নেয় এবং এরপর আমরা দেখতে পাই তাকে বাঁচাতে গিয়ে জোকার অনেকটা আঘাত পেয়েছে, যার কারণে সেখানে তার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়। কিন্তু অ্যাম্বুলেন্সে করে যাওয়ার আগে জোকার আসাদাকে তার অফিসে চলে যেতে বলে। অন্যদিকে জনতা এসব দেখে একদম তার ফ্যান হয়ে গেছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভেতরে আমরা অন্য কিছু দেখতে পাই। সেখানকার একজন তার নকল রক্ত মুছে দেয় এবং সে একদম ঠিকঠাক থাকে। মূলত সবকিছুই তার সাজানো একটা চাল ছিল। ইভেন অ্যাম্বুলেন্স ওলাও তার স্পাই ইয়েলো এবং রেড ছিল। অন্যদিকে এই নাটক সাজানোর কারণে জোকারের পপুলারিটি আরো অনেক বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু আমাদের আসানে সকল কিছু শুনে নেয় কারণ সে তার উপর নজর রাখছিল। অন্যদিকে আমাদের জোকারদের অফিস দেখানো হয় যেখানে আসানে যদি কিছু করতে চায় তখনই তারা চারজন তাকে কোনো না কোনো কাজ দিয়ে দেয়। আসানে যত চেষ্টা করুক না কেন তাদের বিরুদ্ধে সে একটা প্রমাণও পায় না। অন্যদিকে জোকার তার রাস্তার পথের কাটা হিসেবে সকল ব্যক্তিদের একদম খালাস করে দিচ্ছিল, যার জন্য তার বাজে দিনকে দিন বেড়েই যাচ্ছিল। কিন্তু এসব দেখে আমাদের আসানের মাথা নষ্ট হওয়া শুরু করে। তাদের এত অপকর্ম থাকা সত্ত্বেও আসানে তাদের বিরুদ্ধে একটাও প্রমাণ পায় না। আবার জোকাররা আসানাকে তার ডান্সিং পার্টিতে সামিল করে নেয়, কিন্তু ধীরে ধীরে আসানে বুঝতে শুরু করে যে তাদের এই ডান্স তাদের মূলত একটা কোড ল্যাঙ্গুয়েজ, যেটাকে পরে আসানে বুঝতে পারে যে কাল তারা তাদের ফাইনাল বোম অ্যাটাক করতে যাচ্ছে। এরপর দিন আমরা দেখতে পারি যে জোকার ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাৎ করে এবং জোকারের কাছে এই ব্যক্তিটাও একটা কাটা স্বরূপ, তাই তাকে সে তার রাস্তা থেকে সরাতে যাচ্ছে। তাই স্টেজের নিচে সে একটা বোম লাগিয়ে রেখেছে এবং বোম ফাটার সাথে সাথে সেখানকার সকলেই মারা যাবে এবং দুর্ঘটনার স্বরূপ আমি নিজেকে কিছু নকল আঘাত লাগিয়ে দেবো, যার পর সে বোমের বাটন চেপে দেয়, যার জন্য একটা ধামাকা তো ঠিকই হয় কিন্তু সেটা অফিসের বাইরে। জোকার বুঝতে পারে না যে আসলে কি হলো, কিন্তু আমাদের আসানে আগের থেকে সেটাকে সরিয়ে রেখেছিল, যেটার পর আসানে ভাবে সে তার কাজকে কমপ্লিট করে ফেলেছে। কিন্তু তখনই জোকার আসানের উপর বন্দুক তাক করে এবং তাকে বলে যে তুমি তো এটা খুব ভালোভাবে করে ফেলেছো তাইও আসানো, কিন্তু আমি এখানে আর একটা বোম লাগিয়ে রেখেছি এবং এরপরই সে আসানাকে শুট করে দেয়, যার ফলে আসানে নিচে পড়ে যায়। যেটার পর জোকার তার সেকেন্ড বোমের বাটন প্রেস করে, যার ফলে সেখানে সেটা ফেটে যায়। জোকার ভাবে তার মিশন পূরণ হয়ে গেছে, কিন্তু যখন ধোঁয়া সরে যায় তখন দেখা যায় যে সেখানকার সকলে কটন ক্যান্ডির ভেতরে পড়েছিল। জোকার কিছু বুঝে ওঠার আগে আচমকা আসানে উঠে দাঁড়াতে শুরু করে। তখন জোকারের সকল স্পাই আসানের উপর বন্দুক তাক করে, কিন্তু তারা ফায়ার করার আগেই তাদের সকল বন্দুক টুকরো টুকরো হয়ে যায় এবং এটা করে আমাদের সুই বলে আমি তোমাদেরকে অ্যারেস্ট করার জন্য চলে এসেছি। কিন্তু তখন রেড ব্লু ইয়েলো ফটাফট সেখান থেকে ভেগে চলে যায় এবং আমাদের জোকার ভাই অনেক বাজেভাবে ধোকা খায়, যেটাতে জোকার হয়রান হয় এবং তার জোকার মার্কা চুল থেকে একটা বন্দুক বের করে। কিন্তু একলা জোকার কি আর আসানে এবং সুইয়ের সামনে দাঁড়াতে পারবে? ঠিকই সুই চোখের পলকে জোকারের সকল জামা কাপড় ছিঁড়ে দেয়। এরপর আমরা জানতে পারি যে এই বোম ব্লাস্টের কারণে কারোরই কোনো ক্ষতি হয়নি এবং অন্যদিকে আমাদের আসানে জোকারের সাথে যাচ্ছিল। সুই আসানেকে বলেছিল যে জোকার সেখানে উল্টাপাল্টা কিছু করতে পারে, কিন্তু জোকার সেখানে ঠিকই চিরমুড়ি ছিল। জোকার আসানের বন্ধু দেখে বলে এটা একটা ট্রেডিশনাল ইউজোকার ইভেন্ট, তাই না? তুমি তো খুব ভালোভাবে ইউজোকার ফ্যামিলিতে টিকে গেছো আর তুমি তো তোমার পুরো ফ্যামিলিকে হারিয়েছো। একটা অ্যাক্সিডেন্টের কারণে তোমার ফুল ফ্যামিলি মারা গেল, কিন্তু তুমি বেঁচে গেলে। ব্যাপারটা মিরাক্কেল না? কিন্তু একটা মিরাক্কেলের পেছনে একটা মানুষের হাত থাকে। যেটা শুনে আসানে তার উপর বন্ধু থাকার বলে তুই আমার পরিবার সম্পর্কে কি জানিস? এবং এর সাথে সাথে আমাদের এপিসোড 8 এখানে শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। পরের পর্বগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। অনেকদিন পরে ভিডিও মেড করতেছি, তার জন্য বেশি ভালো হয়নি, এর আগের ভিডিওটা বেশি কোয়ালিটিফুল হয়নি, বাট আশা করি এটাকে আমি খুব তাড়াতাড়ি ম্যানেজ করে নিব। তো এখন আমি যাই এবং তুমিও যাও, সমস্যা নেই, কিন্তু একটা লাইক করে যাইও। টাটা।